মেঘ ফুলের মালাটা পরিয়ে দাও স্যারকে। হুম। মেঘ মালাটা আদ্রকে পরিয়ে দিল। আদ্র মেঘকে কানে কানে ফিসফিসিয়ে বলল, সে আমার গলায় তোকে মালা পরিয়ে দিতে হলো। মেঘের কথাটা সহ্য করতে পারল না। গেস্টদের নিয়ে বসানো হলো। অনুষ্ঠান শুরু হলো। একে একে সব অতিথিকে কিছু বলার জন্য বলা হলো। খুব সুন্দর করে অনুষ্ঠান শেষ হলো। সেদিন উষার আর নীলকে প্রপোজ করা হলো না। ফিরে আসলো উষা। আজ মেঘের মনটা খারাপ, কিন্তু কিসের জন্য তার জানা নেই। অনু এসে বলল, মেঘ, আজ ফুপি আর আদ্র ভাইয়া আসবেন। কি? হ্যাঁ। কখন? একটু পর। আমি নিচে গেলাম, তুই রেডি হয়ে নিচে আয়, মা তোকে ডাকছে। আসছি, তুই যা। আদ্র, এই আদ্র, তাড়াতাড়ি রেডি হয়ে আয় বাবা, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি মম। আজ আদ্র খুব সুন্দর একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে। দেখতে খুব সুন্দর লাগছে। কি রে মেঘ, ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি এদিকে আয়? আচ্ছা মা, আদ্র ভাইয়া কেন আসছেন? এটা কেমন কথা মেঘ? এতদিন পর আদ্র দেশে ফিরছে আর ওর মামার বাড়িতে আসবে না? আমি সেটা বলছি না। উনি তো কোথাও যাওয়া পছন্দ করেন না। হুম, জানি। তোর বাবা ফোন করে আসতে বলেছেন। আর আদ্রের সাথে জানিস তোর বাবা কতটা ফ্রি? তোর বাবার কথা ফেলতে পারেনি। ও, তাই বলো। আচ্ছা, বাবা কোথায়? তোর বাবা বাজারে আদ্রের জন্য তার পছন্দের মিষ্টি আনতে গেছে। ও। মেঘ, অনুকে বল আজ যেন সে শাড়ি পরে। কেন মা? সেটা বলবো, তবে পরে। মেঘ চিন্তায় পড়ে গেল। হঠাৎ অনু শাড়ি পরবে, আবার ফুপি আর আদ্র ভাইয়াও আসছেন। ব্যাপারটা কি? মেঘ অনুকে শাড়ি পরতে সাহায্য করছিল। হঠাৎ করেই কলিং বেলের আওয়াজ শুনে অনু মেঘকে বলল, যা গিয়ে দেখ তো মেঘ, ফুপিরা হয়তো চলে এসেছেন, দরজাটা খুলে দিয়ে আয়। মেঘ দরজা খুলতে বিস্মিত নয়নে তাকিয়ে রইল। সামনে আদ্র একটা নীল রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, হাতে ব্র্যান্ডের ঘড়ি। মুখে মৃদু হাসির রেখা টেনে বলল, এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে আসতে বলবেন? আদ্রর কথায় মেঘ একটু লজ্জা পেয়ে বলল, না, ভেতরে আসুন। ফুপি কোথায়? মা আসছেন কিছু জিনিসপত্র নিয়ে। মেঘ আদ্রকে বসিয়ে রেখে মাকে ডাকতে চলল। মা দেখো, আদ্র ভাইয়া চলে এসেছেন। মেঘের মা হন্তদন্ত হয়ে ছুটে এসে বসলেন। ও মেঘ, ওখানে শরবতের গ্লাসগুলো আছে, নিয়ে আয়। আর দেখ তো অনু রেডি হয়েছে কি না। বল তাড়াতাড়ি আসতে। কেমন আছো আদ্র? জি মামুনি, ভালো। আপনি কেমন আছেন? এই তো, তোমাদের দয়ায় আছি। তা আপা কোথায়? মা আসছেন বলল কিছু জিনিসপত্র নেয়ার আছে। নাও বাবা, শরবতটা খেয়ে নাও। ব্যস্ত হবেন না মামুনি। মেঘ অনুকে শাড়ির কুচি ঠিক করে দিতে দিতে বলল, আচ্ছা অনু, আজ তুই শাড়ি কেন পরেছিস? আর আদ্র ভাইয়াকে যে কিনা জীবনেও তাকে পাঞ্জাবি পরতে দেখলাম না, সে আজ পাঞ্জাবি পরেছে। ব্যাপারটা কি রে? আমি জানি না, মাকে জিজ্ঞেস কর। আচ্ছা মা, তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। মেঘের মা আদ্র আর তানিশা আয়মানের সাথে কথা বলছিলেন। মেঘ যেতেই তানিশা আয়মান বলে ওঠে, কি রে মেঘ, কোথায় ছিলি এতক্ষণ ধরে? এই তো ফুপি, অনু শাড়ি পরতে সাহায্য করছিলাম। তানিশা আয়মান মেঘের হাত ধরে তার সাথে বসালেন। আদ্র ফোনটা টিপছিল। আদ্রের মা বলে ওঠে, জানিস মেঘ, তুই যদি অনুর বড় হতি তাহলে তোকেই আমার ছেলের বউ বানাতাম। কিন্তু তুই ছোট, অনুর আগে তো তোর বাবা মা তোকে বিয়ে দিবে না, তাই চাইতেও পারলাম না। তানিশা আয়মানের কথায় মেঘ অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। তার মস্তিষ্কে কথাগুলো যেন ঠিক মতো পৌঁছালো না। কি বলে ফুপি, কিছু বুঝতে পারলাম না। ভাবি, আপনি মেঘকে কিছু জানাননি? আসলে আপা, মেঘকে ওর বাবা জানাতে মানা করেছেন। অনু বিয়ের কথা শুনলে হয়তো কিছুতেই রাজি হতো না। বোনকে বড্ড ভালোবাসে। আদ্র এতক্ষণে মোবাইল থেকে মুখ তুলে মেঘের দিকে তাকালো। মেঘের মস্তিষ্কের সাথে যেন মনের দ্বন্দ্ব চলছে। অনু এসে সবাইকে সালাম জানালো। তানিশা আয়মান অনুকে আদ্রের পাশেই বসালেন। দেখি তো দুজনকে কেমন লাগছে। বাহ, বেশ মানিয়েছে। মেঘের মা বললেন, তা তো বটেই। মেঘ যেন কিছুতেই আদ্রের সাথে অনুকে সহ্য করতে পারছে না। কেন সে কারণ তার জানা নেই। আদ্র মাকে বলল, মা, আমার একটা কল এসেছে, আমি একটু কথা বলে আসছি। মেঘ আর ওখানে বসে থাকতে পারলো না। কেন যেন তার বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে, যার কারণ তার জানা নেই। মেঘ রুমে আসতে আচমকা একটা হাত এসে হ্যাঁচকা টানে তার সাথে জড়িয়ে ধরলো।
হঠাৎই একজোড়া শক্তপোক্ত বাহু এসে মেঘকে জড়িয়ে ধরলো। মেঘ নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু শক্তপোক্ত বাহুর সাথে পেরে উঠল না। হঠাৎই একটা কণ্ঠস্বর ভেসে আসলো। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করো না মেয়ে। এতক্ষণ মেঘের রুমের লাইট অফ ছিল, বাইরের আলো রুমে প্রবেশ করার কোনো উপায় ছিল না। হঠাৎই আলোটা জ্বলে উঠল, মেঘ আর কাউকে দেখতে পেল না। তবে কে তাকে জড়িয়ে ধরেছিল এটা তার বোধগম্য হলো না। এদিকে মেঘের মনে অজানা এক কষ্ট অনুভব করছে। সে কেন এই কষ্ট জানা নেই তার। মেঘের মা আদ্রদের বিদায় দিয়ে অনুকে মেঘের রুমে পাঠালো। হঠাৎই এভাবে চলে আসার কারণে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। পেছন থেকে কারো হাতের স্পর্শে ফিরে তাকালো। কি রে, এভাবে চলে আসলি যে? এমনি। মেঘ, তোর কি কোনো কারণে মন খারাপ? কেন বলতো? না, তোকে দেখে মনে হচ্ছে তোর মন ভালো নেই। মেঘ উত্তর দিল না, তপ্ত শ্বাস ফেললো। অনু আর কিচ্ছু বলল না, চলে গেল। মেঘ আজ অনেকদিন পর উষার সাথে দেখা করলো। মেয়েটা বড্ড বুদ্ধিমতী, চট করে মেঘের মন খারাপ বুঝে গেল। তবে সে প্রকাশ করলো না। সে জানে মেঘ বরাবরই চাপা স্বভাবের। ও যদি নিজ থেকে কিছু বলছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই জিজ্ঞেসও করলো না। মেঘ, চল না আজকে ফুচকা খাই। মেঘ এতক্ষণ আকাশের দিকেই চেয়েছিল। উষার কথায় তপ্ত শ্বাস ফেলে বলল, চল। মেঘ আর উষা ফুচকা খাচ্ছিল। হঠাৎই বিষম খেলো মেঘ। এক বোতল পানি এগিয়ে দিল একটা হাত। মেঘ তাড়াতাড়ি পানির বোতলটা নিয়ে পানি খেলো। এতক্ষণে পানি খাওয়ার চক্করে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকাতেই ভুলে গেছিল সে। ছেলেটা সুদর্শন যুবক, অপলক দৃষ্টিতেই তাকিয়ে আছে মেঘের দিকে। উষা কণ্ঠে হুঁশ ফিরল মেঘের। মেঘের জন্য পানি আনতে গিয়েছিল উষা। মেঘ, ঠিক আছিস তুই? এই নে পানি। মেঘ বলল, আর লাগবে না। সামনে থাকা লোকটা বলল, কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ জানাতে হয় ম্যাম। ধন্যবাদ। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনার নামটা জানতে পারি? জি, আমি মেঘ। আমি নিবিড় শাহরিয়ার। মেঘ উষাকে চিমটি কেটে বলল। আর কিছু জানাবি নাকি এখান থেকে যাবি? মেঘ আর কিচ্ছু বলল না। ছেলেটার ফোন আসাতে পেছনে ফিরে কথা বলছিল। ততক্ষণে মেঘ আর উষা চলে গেল। নিবিড় পেছনে ফিরতেই আর মেঘকে দেখতে পেল না। তপ্ত শ্বাস ফেলে বলল, কে তুমি? মায়াবতী, এ কোন মায়ায় জড়ালে আমায়? অন্যদিকে আদ্র ফোনে কারোর সাথে যেন কথা বলছিল। ওদিকে সব কাজ ঠিকঠাক? লোকটা উত্তর দিল। কলটা কেটে আদ্র বলে ওঠে, আর কিছু সময় অপেক্ষা করো যান, আমি সব কিছু ঠিক করে দেব। আজ অনেকদিন পর মেঘ ভার্সিটিতে গেল। উষা মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘকে দেখতে পেয়ে এগিয়ে আসলো। কি রে মেঘ, কেমন আছিস? এই তো ভালো, চল ক্লাসে যাই। মেঘ আর উষা পা বাড়াতে একটা ছেলে মেঘ বলে ডেকে উঠল। পেছনে তাকাতেই দেখতে পেল একটা সুদর্শন যুবক তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই মেঘ বলল, আপনি এখানে কি করছেন? তাহলে তুমি আমাকে চিনতে পেরেছ? আমি এই ভার্সিটিতেই পড়ি আর তোমার সাথেই। তোমাকে দেখতে পেলাম তাই আসলাম। ও, কিন্তু আগে তো আপনাকে কোনোদিন ভার্সিটিতে দেখিনি। আসলে আমি ততটা ভার্সিটি আসি না। ও আচ্ছা, চলি, ক্লাস শুরু হয়ে যাবে। মেঘ পা বাড়াতেই নিবিড় আবারও বলে ওঠে। মেঘ, আমরা কি বন্ধু হতে পারি? মেঘ কিছুটা ইতস্তত বোধ করছিল। উষা বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আজ থেকে আমরা ফ্রেন্ড হলাম, চলো ক্লাসে যাই। ক্লাসে মেঘ আর উষা একই সাথেই বসলো। পেছনে নিবিড় বসলো। ক্লাসে স্যার আসতেই সবাই দাঁড়িয়ে উঠল। মেঘ যেন বিস্মিত নয়নে তাকিয়ে রইল। সিট ডাউন প্লিজ। সবাই বসে পড়লেও মেঘ এখনো দাঁড়িয়ে আছে। উষা মেঘের হাতে চিমটি কেটে বলল। কি রে মেঘ, দাঁড়িয়ে আছিস কেন? মেঘ তো পুরো অবাক, কারণ তার সামনে আর কেউ না, দ্য গ্রেট আধিয়াত হায়মান আদ্র দাঁড়িয়ে আছে। আদ্র মেঘকে ধমক দিয়ে বসতে বলল। মেঘ উষাকে জিজ্ঞেস করলো। উনি এখানে? উষা বলল, উনি তো আমাদের নতুন টিচার হিসেবে জয়েন করেছে, জানিস তো, খুব রাগী। আর তুই কি ওনাকে চিনিস নাকি? হ্যাঁ, উনি আমার কাজিন হয়। তবে আর কাউকে বলবি না, আদ্র ভাইয়া ব্যক্তিগত লাইফ আলাদা রাখতে পছন্দ করেন। সো স্টুডেন্টস, তোমাদের গতকাল যে পড়া দিয়েছি সেগুলো কি কমপ্লিট হয়েছে? আর যে না পারো তাড়াতাড়ি ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও। নাও। মেঘ প্রায় অনেকদিন ভার্সিটিতে আসে না, তাই তো পড়াশোনাও ঠিকমতো করা হয় না। তাই সে ক্লাসের বাইরে দাঁড়িয়ে রইল। আদ্র মেঘের দিকে একবার তাকিয়ে সবাইকে জিজ্ঞেস করলো একে একে,
বাকি সবার পড়া কমপ্লিট। হঠাৎই নিবিড় বলে ওঠে, স্যার আমার হয়নি। তাই সে ক্লাসের বাইরে এসে মেঘের সাথেই দাঁড়ালো। মেঘকে অন্য ছেলের পাশে দেখে আদ্রের বুকে ভেতরটা হঠাৎই কেঁপে উঠল। নিবিড় মেঘকে বলল, আচ্ছা মেঘ, তুমি কি স্যারকে পছন্দ করো? হঠাৎই নিবিড়ের কথায় বিস্মিত নয়নে তাকালো মেঘ। আসলে ওই সময় তুমি যেইভাবে তাকিয়েছিলে। না, তেমনটা নয়, স্যার আমার কাজিন হন। ও আচ্ছা, তাই বলো। আদ্র স্যার তোমার ভাই হয়, আগে বলবে না? আমি জানতাম না উনি এখানে জয়েন করেছে। ও, তাই বলো। আদ্র ওদের কথা বলতে দেখে বলল, তোমাদেরকে কি আমি কথা বলার জন্য বাইরে দাঁড় করিয়ে রেখেছি? কাল থেকে আমার ক্লাসে পড়ার শিখে আসবা। আজকে কিছু বললাম না। যাও, ভেতরে গিয়ে বসো। আদ্র ক্লাস শেষ করে চলে গেল। উষার আজকে কি একটা কাজ আছে বলে আগেই চলে গেল। তাই তো মেঘকে আজকে একাই ফিরতে হলো। পেছন থেকে নিবিড় বলল, চলো মেঘ, আমি তোমাকে আজ ড্রপ করে দিয়ে আসি। মেঘ সরাসরি না বলতে পারলো না। না নিবিড়, আপনি চলে যান, আমি যেতে পারবো। আরে চলো না, প্লিজ। মেঘ আর কিচ্ছু বলল না। মেঘ আর নিবিড়কে একসাথে দেখে একজোড়া চোখ থেকে যেন আগুন ছড়ছে। মনে হচ্ছে যেন সেই আগুনে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। মেঘ বাড়িতে ফিরতে অনু বলে ওঠে, মেঘ, জানিস তো ভার্সিটিতে আদ্র ভাইয়া জয়েন করেছে। জানি, আজকে তো দেখলাম। বলেই চলে গেল। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়েছিল মেঘ। পেছন থেকে অনু বলে উঠল, মেঘ, তোর কি মন খারাপ? না তো। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভালো লাগছে না। মেঘ, মা বলেছে আদ্র ভাইয়া যেহেতু তোর ভার্সিটিতে জয়েন করেছে, তোর তো সামনে পরীক্ষা, তাই কিছুদিনের জন্য তোকে পড়াতে বলেছে। উনি কি রাজি হয়েছেন? বলেছে কাল থেকে আসবে। মেঘ অনেকদিন আগের কথাই ভাবতে লাগলো। মেঘের যখন 10 বছর, তখন আদ্র তাকে পড়াতো। মেঘ সবসময় আদ্রকে বলতো, আদ্র ভাই, বড় হয়ে আপনাকে বিয়ে করব, খুব ভালোবাসবো আপনাকে, আমি বিয়ে করবেন তো? তখন আদ্র ধমক দিয়ে বলতো, মেঘ, তুমি এখনো ছোট, আর এসব কথা যেন তোমার থেকে না শুনি। এসব বললে আমি আর তোমাকে পড়াবো না। পরের দিন থেকে মেঘকে আর পড়াতে আসলো না আদ্র। মেঘের খুব কষ্ট হয়েছিল আদ্র তাকে পড়াতে না আসায়। পরে মাকে জিজ্ঞেস করলে মা বলল, তোমার জন্য ছেলেটা কোথাও যেতে পারে না, বন্ধু বান্ধবদের সময় দিতে পারে না, তাই আর আসবে না। তবে মেঘের ছোট্ট মনটা বুঝতে পেরেছিল আদ্র কেন তাকে পড়াতে আসবে না। মেঘের ভাবনার মধ্যে হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে নিবিড় কল করেছে। কিছু কিছু মুখের আদল বুকের মধ্যে দাগ কেটে যায়। বুকটা ধড়ফড়ে ওঠে প্রচন্ড রকমের। এই যে, মেঘের মনটা আজ ভালো না খারাপ সে বুঝতে পারছে না। আদ্র আজ থেকে মেঘকে পড়াতে আসবে। এটা শুনে যেমন তার ভালো লাগছে, তেমন খারাপও লাগছে। কারণ মানুষটা অন্য কারোর জন্য বরাদ্দ। কথাটা ভাবলেই হাহাকার করে ওঠে। প্রচন্ড রকমের খারাপ লাগা বয়ে যায়। মনে হয় তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। মানুষটা, আচ্ছা, মানুষটা তার হয়ে থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? ফের যখন বাস্তবতায় ফিরে আসে, তখন মনে হয় না, উনি কখনই আমার হতে পারে না। মানুষটা যে তার কখনোই ছিল না। মেঘের সামনে অনেকগুলো বই রাখা, কিন্তু বইয়ের দিকে তার কোনো মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক যেন দ্বিধায় পড়েছে। এই যে, তার সামনে জলজন্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেদিকে তার খেয়াল নেই। আদ্র মেঘকে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো উত্তর পেল না। আদ্র খ্যাক খ্যাক করে কিছুটা কেসে উঠল। মেঘ বিস্মিত নয়নে তাকিয়ে রইল। আপনার কি তাকিয়ে থাকা শেষ হয়েছে মেঘ? মেঘ কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আসলে আদ্র ভাই, আপনি কখন এসেছেন আমি না ঠিক খেয়াল করিনি। আমি অনেকক্ষণ আগে এসেছি। আর আপনি তো মনে হয় না দুনিয়ার কোনো খেয়ালে ছিলেন। কি এত ভাবছেন আপনি? মেঘ কিছুটা কষ্ট পেল, কারণ আদ্র তাকে আপনি করেই বলে। সে আদ্র থেকে ছোট হওয়া সত্ত্বেও তাকে আপনি করে বলে। আদ্র বেশ কিছুক্ষণ মেঘকে পড়া নিয়ে কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে তো আদ্রকে দেখতে ব্যস্ত। এই যে, সে তার মনকে বোঝাচ্ছে ওইদিকে তাকানো যাবে না, কিন্তু বেহায়া মনটা যেন কোনো বারণই শুনে না। আদ্র এবার মেঘকে ধমক দিয়ে বলল, আপনি কি আমার কথা শুনছেন মেঘ? মেঘ কিছু সময় বিস্মিত নয়নে তাকিয়ে রইল। আসলে আমি বুঝতে পেরেছি আদ্র ভাই। তারপর 2 ঘন্টা কেটে গেল। আদ্র মেঘকে পড়া বুঝিয়ে চলে গেল। অনেকক্ষণ ধরেই পড়ার ফলে মেঘের মাথাটা প্রচন্ড রকমের ব্যথা করছিল। মেঘ ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বারান্দায় 1 কাপ কফি নিয়ে দাঁড়িয়েছিল। তার মনটা যেন বিষণ্ণতায় ছেয়ে গেছে। এই অদ্ভুত মায়ায় জড়িয়ে আছে তাকে। আচ্ছা, নিজেকে নিজের চেনা দায়।
পথে পথে ঘুরে একা, হতাশা হতাশা মেরুদণ্ডের বক্রতা। কি খুঁজি, কারে খুঁজি? হেরে যাই, হারিয়েও যাই, ভুলে যাই নিজেকে, নিজের চেনা দায়। তপ্ত শ্বাস ফেলল মেঘ। নিজেকে নিজের সাথে লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত। এই আমিটার সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত তার শরীর। এদিকে আদ্র একটা লোককে ফোন করলো। কয়েকবার রিং হতে লোকটা ফোন রিসিভ করে বলল, আদ্র মুখটা রাগে কচকচ করছে।